বিএনপি আসা মানে সন্ত্রাস, জঙ্গিবাদ। তত্ত্বাবধায়কের দাবিতে অবরোধের হুমকি বিএনপি। যুদ্ধাপরাধের মামলায় মীর কাসিমের বিচার শুরু। হত্যার দায় স্বীকার করে দেয়া জবানবন্দি প্রত্যাহারের আবেদন ঐশীর। আর সমাজের সকল স্তরে শুদ্ধাচার প্রতিষ্ঠায় গণমাধ্যমের সহায়তাও জরুরি। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ ও তথ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা শিরোনামে এক মতবিনিময় সভায় এসব কথা বলা হয়। বক্তারা বলেন, শুদ্ধাচারকে শুধু ব্যক্তি মানুষের চারিত্রিক একক হিসেবে গণ্য করলে হবে না। জাতীয় পর্যায়ে সকল ক্ষেত্রে শুদ্ধাচার প্রতিষ্ঠায় কাজ করে নানা অনুষঙ্গ। মতবিনিময় সভায় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নিয়ে বিষয়টি সম্পর্কে ইতিবাচক মতামত দিলেও এক্ষেত্রে তাদের সীমাবদ্ধতা তুলে ধরেন। অনুষ্ঠানে প্রধান অতিথি মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, শুদ্ধাচার প্রতিষ্ঠায় এমন একটি কর্মকৌশল নিতে চায় সরকার, যাতে সরকার বদলালেও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় এই বিষয়টি ধারাবাহিকভাবে চলতে পারে। সুফিবাদ মানবিক দর্শনের চর্চা। সুফিবাদের প্রয়োগ করা গেলে সমাজ থেকে হিংসা, বিদ্বেষ, হানাহানি অনেকটাই কমে যাবে। উপমহাদেশের খ্যাতনামা মরমী সাধক, সুফি গবেষক ও বাংলার রুমি হিসেবে খ্যাত হযরত শাহ সৈয়দ আহমদুল হকের দ্বিতীয় ওফাত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এই মন্তব্য করেন। নগরীর লালখান বাজারের আফজা কুটিরে আল্লামা রুমি সোসাইটির উদ্যোগে বাংলার রুমি সৈয়দ আহমদুল হক স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। রুমি সোসাইটির সভাপতি বেগম সুইয়া নজরুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমান, বিশিষ্ট সুফি সাধক শিল্পপতি মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী, শিল্পপতি সৈয়দ মাহমুদুল হক প্রমুখ। বিকেলে লালখান বাজারে একটি স্কুলে কম্পিউটার ল্যাবরেটরিরও উদ্বোধন করা হয়। বক্তব্যে তার কথায় তাকে পুরোপুরি অনুধাবন করতে পারি নাই। গবেষণার মাধ্যমে তাকে আরো জানতে হবে। এই একটু একটু করে উনি আমাদেরকে চেষ্টা করেছেন ধর্মের পথে আনতে এবং সাহিত্য সম্পর্কে আমাদেরকে জ্ঞান দিতে। এই দীর্ঘ বয়সে এত বড় একজন মনীষী জানার জন্য হুজুরের কাছে বাংলা, ইংরেজি, পার্সি, উর্দু, আরবিক, হিন্দি এই সমস্ত ডিকশনারি ওনার কাছে জমা আছে। মার্কেট দখলকে কেন্দ্র করে রাজধানীর চানখারপুলের আনন্দবাজার এলাকায় ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশের ছোড়া রাবার বুলেট ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তত ৮ শিক্ষার্থী আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আনন্দবাজার মার্কেট দখল করাকে কেন্দ্র করে ওই সংঘর্ষ শুরু হয়। বৃহস্পতিবার রেলওয়ের কর্মচারীরা আনন্দবাজার মোড়ে সাইনবোর্ড বসাতে গেলে স্থানীয় লোকজন বাধা দেয়। এ সময় ছাত্ররাও স্থানীয় লোকজনের সঙ্গে যোগ দিলে দখল করতে যাওয়া যুবলীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীরা গুলি ছোড়ে। এতে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে রাবার বুলেট ছুড়লে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের কয়েকজন ছাত্র আহত হন। পরে বিক্ষুব্ধ ছাত্ররা সড়ক অবরোধ ও একটি গাড়ি ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেয়। পরে বিকেলে অবরোধ তুলে নেয় ছাত্ররা। গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীদের গুলিতে মুঠোফোন কোম্পানি বাংলালিংকের এক বিক্রয় কর্মকর্তা নিহত হয়েছেন। এ সময় তার কাছে থাকা ২.৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা। পুলিশ জানায়, বৃহস্পতিবার টঙ্গীর ২৭ এলাকা থেকে গ্রাহকদের টাকা সংগ্রহ করে সেনাকল্যাণ মার্কেটের নিজ কার্যালয়ে যাওয়ার পথে গাজীপুর এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়েন আহমেদ মোস্তফা। এ সময় ছিনতাইকারীদের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে মাথায় গুলি করে তার কাছে থাকা ২.৫ লাখ টাকা নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। গুরুতর আহত অবস্থায় আহমেদ মোস্তফাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রেম প্রত্যাখ্যান করায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে ওই বিশ্ববিদ্যালয়েরই এক শিক্ষার্থী। তবে পুলিশ এখনো পর্যন্ত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত রাসেলকে গ্রেপ্তার করতে পারেনি। বরিশাল প্রতিনিধি হুমায়ুন কবিরের তথ্য ও ছবি নিয়ে বিস্তারিত ডেস্ক রিপোর্টে।
সকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস জিলা স্কুলের কলেজ ভবনের ব্রাউন কম্পাউন্ডে কথা কাটাকাটির এক পর্যায়ে শিক্ষার্থী সাউদাকে দা দিয়ে এলোপাথারি কুপিয়ে মারাত্মক জখম করে রাসেল। সাউদার চিৎকারে এলাকাবাসী ছুটে গেলেও রাসেল পালিয়ে যায়। বাইর করে কূপ দিতে লইছে, ওই সময় মেয়ে বলছে বাঁচাও বাঁচাও, তারপরে ওই উপরেই পড়ে গেছে আর মাথা বাঁচাই কূপ দিয়েছে। মাথা বাঁচাই কূপ দেওয়ার পর মেয়ের কোনো জ্ঞান ছিলই না। গুরুতর আহত ওই ছাত্রীকে প্রথমে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে হেলিকপ্টারে তাকে ঢাকায় পাঠানো হলেও বিকেলে তার মৃত্যু হয়। নিহত সাউদা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। হামলাকারী রাসেল মাতুব্বর বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। প্রকাশ্যে একজন ছাত্রীকে কুপিয়ে চলে যাওয়া ওই ঘাতকের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন তার সহপাঠীরা। রাসেলের উপযুক্ত বিচার হোক এবং বরিশাল ভার্সিটি থেকে তাকে বের করে দেওয়া হোক। এরকম কোন স্টুডেন্ট বরিশাল ভার্সিটিতে আমরা চাই না। যে অপরাধ করে অপরাধী শাস্তি পাওয়া উচিত, সেজন্য আমরা চাই রাসেলের উপযুক্ত বিচার হোক। এরকম স্টুডেন্ট দরকার নেই যে স্টুডেন্ট মানুষের রক্তাক্ত করে ফেলে। রাসেলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এই ঘটনার পরে বরিশাল বিশ্ববিদ্যালয় পড়বে সেটা আমরা কেউ আশা করি না। সিন্ডিকেটে বসে যেটা আমাদের করণীয় তার সর্বোত্তম। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত রাসেলকে এখনো গ্রেপ্তার করতে পারেনি। এ ব্যাপারে কোনো কথা বলতে রাজি হননি কোতোয়ালি মডেল থানার ওসি শাখাওয়াত। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। মেহেরপুরের শুভরাজপুর গ্রাম থেকে অপহৃত চতুর্থ শ্রেণীর ছাত্র আতাউর রহমানের এখনো সন্ধান মেলেনি। 2 লাখ টাকা চাঁদার দাবিতে মঙ্গলবার রাতে তাকে বাড়ি থেকে অপহরণ করে একদল সশস্ত্র সন্ত্রাসী। তাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে আতাউরের নানা আব্দুল হালিমকে। আমাদের মেহেরপুর প্রতিনিধি আতিকুর রহমান টিটুর পাঠানো ছবি ও তথ্যের ভিত্তিতে ডেস্ক রিপোর্ট। সংসারে সচ্ছলতা ফিরিয়ে আনতে কয়েক বছর আগে দক্ষিণ আফ্রিকা পাড়ি জমান আতাউরের বাবা আলিফ হোসেন। ছেলে আতাউরকে নিয়ে মা শুভরাজপুর গ্রামে বাবার বাড়িতে থাকতেন। সন্ত্রাসীরা চাঁদা দাবি করে পরিবারটির কাছে। না পেয়ে মঙ্গলবার রাতে নানা আব্দুল হালিমকে গুলি করে হত্যা করে নাতি আতাউরকে অপহরণ করে নিয়ে যায় সশস্ত্র সন্ত্রাসীরা। এরই মধ্যে কয়েকদিন পেরিয়ে গেলেও এখনো কোনো সন্ধান মেলেনি অপহৃত আতাউরের। এখান থেকে তাহাকে নিয়ে ইন্ডিয়ায় সম্ভবত চলে গেছে। এখান থেকে ইন্ডিয়া যেতে মাত্র 5 থেকে 10 মিনিট সময় লাগে। মাইলো ছেলেটাকে যে যদি ছেড়ে দিত তাও তো আমরা জানতুম যে ছেলেটাকে ছেড়ে দিয়ে গেছে। এই বিষয়ে আমাদের যে পুলিশ প্রশাসন যেগুলো আছে তারা এর পরবর্তীতে শুধু ভূমিকা নিতে পারে, এর আগে তারা কোনো ভূমিকা গ্রহণ করে না। বুধবার দুপুরে নিহতের বড় ভাই আব্দুল মান্নান বাদী হয়ে মেহেরপুর সদর থানায় অপহরণ, হত্যা ও বিস্ফোরক আইনে 3টি মামলা দায়ের করেন। কিন্তু এখনো পুলিশ প্রশাসন অপহরণকারীদের নাগাল পায়নি। সীমান্তবর্তী এলাকা থেকে অপহরণ হওয়ায় ছেলেটিকে নিয়ে অপহরণকারীরা ভারতে চলে গেছে কিনা সে বিষয়েও নিশ্চিত নন মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আমরা বিভিন্ন সোর্স দিয়ে তার খোঁজখবর রাখতেছি এবং অচিরেই আমরা ছেলেকে উদ্ধার করতে পারবো এবং এই মামলাগুলো উদ্ঘাটিত করতে পারবো বলে আমি মনে করি। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। শিশু ধর্ষণের দায়ে এক ইমামের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার দুপুরে ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সাজিদুল করিম এই রায় দেন। 2010 সালে শরীয়তপুর সদর উপজেলার তেতুলিয়া মসজিদের ইমাম ও মাদ্রাসার শিক্ষক ইয়াসিন শিকদার একই গ্রামের 10 বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করে। বাংলাদেশ মানবাধিকার কমিশনের আইনজীবী রওশনারা বেগম জানান, অভিযুক্ত ইয়াসিন শিকদারকে যাবজ্জীবন কারাদণ্ড ও 40,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। সিলেটের ব্যস্ততম জিন্দাবাজার এলাকায় বোমা ফাটিয়ে কোটি টাকার স্বর্ণ লুট এবং একজনকে গুলি করে হত্যার পর ধর্মঘটে অচল হয়ে পড়েছে গোটা নগরী। আতঙ্কিত হয়ে পড়েছেন ব্যবসায়ীরা। প্রশ্ন উঠেছে ঘটনার সময় বিদ্যুৎ না থাকা এবং পুলিশের দেরিতে উপস্থিতি নিয়ে। সিলেট থেকে শাহ মুজিবুর রহমান জকনের রিপোর্ট। স্বর্ণের দোকানে ডাকাতির প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকেই নগরীর প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে রাজপথে নেমে আসেন ব্যবসায়ীরা। সড়ক অবরোধ করে মিছিল সমাবেশ চলে সারাদিন। বিভিন্ন স্থানে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন ব্যবসায়ীরা। ডাকাতির ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবি জানান তারা। আমি এই মুহূর্তে প্রশাসনকে জোর দাবি জানাচ্ছি যে দোষী ব্যক্তিদের চিহ্নিত করে তাদেরকে আইনে আওতায় আনা। সিলেটে অতীতে এরকম ঘটনা ঘটেনি, যে ঘটনা সমস্ত ব্যবসায়ীদের
হৃদয়স্পন্দনে আঘাত এনেছে। সিলেট নগরীর সবচাইতে ব্যস্ত এলাকা জিন্দাবাজার। লোকজনের ভিড়, যানজট গভীর রাত পর্যন্ত লেগেই থাকে। কিন্তু বুধবার সন্ধ্যায় বোমাবাজি করে বেশ কয়েকটি সোনার দোকানে ডাকাতি হয়। ডাকাতদের ছোড়া বোমার আঘাতে মার্কেটের এক নিরাপত্তা কর্মী নিহত ও 5 জন আহত হন। এলাকায় কয়েকশো স্বর্ণের দোকান থাকলেও সেখানে নেই কোনো পুলিশি নিরাপত্তার ব্যবস্থা, নেই সিসিটিভি ক্যামেরা। তবে এ ঘটনায় কোনো গাফিলতি ছিল না বলে দাবি করে পুলিশ। পুলিশের মতো সার্বক্ষণিক ছিল, কিন্তু আপনাকে এটা মাথায় রাখতে হবে যে পুলিশের ওই অবস্থাটাতে কালকে যে ইনসিডেন্ট, কারেন্ট ছিল না, অন্যান্য স্থানে কারেন্ট আছে, সেই বিষয়গুলো আমরা বিবেচনায় নিচ্ছি। এদিকে ডাকাতের গুলিতে নিহত নেহার মার্কেটের দারোয়ান বাদশা মিয়ার জানাজা জিন্দাবাজার পয়েন্টে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় সর্বস্তরের ব্যবসায়ী, রাজনীতিবিদ সহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন। শাহ মুজিবুর রহমান যখন, এটিএন নিউজ, সিলেট। এসআইবির বাণিজ্য সংবাদ। যথাযথ পদক্ষেপ নেওয়ার কারণে বাংলাদেশ ব্যাংক বর্তমানে সারা বিশ্বের রোল মডেল হিসেবে স্বীকৃতি পাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে পাবলিক রিলেশনস অ্যাসোসিয়েশন অব ব্যাংকস প্র্যাব এর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। সভায় বাংলাদেশ ব্যাংকের চেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাডভাইজার আল্লাহ মালিক কাজেমি, নির্বাহী পরিচালক এস.এম. মনিরুজ্জামান, মহাব্যবস্থাপক এ.এফ.এম. আসাদুজ্জামান, ইসলামী ব্যাংকের ইভিপি এবং প্র্যাবের সভাপতি মোহাম্মদ আতাউর রহমান, প্রাইম ব্যাংকের ইভিপি ফেরদৌসী সুলতানা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের হেড অব মার্কেটিং অ্যান্ড পিআর আজম খান, সোনালী ব্যাংকের ডিজিএম মোহাম্মদ মুফাজ্জল হোসেন, আল আরাফা ইসলামী ব্যাংকের জনসংযোগ প্রধান জালাল আহমেদ স্বপন এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স বিটপি দাস চৌধুরী আলোচনা করেন। বাগেরহাটের ফকিরহাটে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের এসএমই শাখার উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের পরিচালক আব্দুল জব্বার মোল্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির উদ্বোধন করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এ.এম.এম. ফরহাদ, এসিভিপি মোহাম্মদ শফিকুল ইসলাম এবং ইভিপি মোহাম্মদ আকবর আলী। এই সময় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।